আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ আপনাদের জন্য আমাদের মূলত আজকের ক্লাসটি। আমরা আজকে এই ক্লাসে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রিপারেশনটা ঠিক এই মুহূর্তে আজকে এবং আগামীকাল এই সময়টুকুর মধ্যে আপনি কিভাবে নেবেন, কিভাবে আপনার প্রিপারেশনটা নিলে আপনার জন্য ইফেক্টিভ হবে, আপনি সময়গুলো কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু আপনাদের বাসায় পড়াশোনা করার জন্য টাইম রাখতে হবে, সেজন্য আমরা খুব বেশি কোন টাইম নিব না, আমরা মোটামুটি ঘন্টা কানেক বা 1.5 ঘন্টা এই টাইমের মধ্যে আপনাকে পড়াগুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। এবং আজকের ক্লাসে আমরা যা আলোচনা করব আপনি ঠিক ওই টপিকস গুলা দেখলে আপনি ইনশাল্লাহ আপনার খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি এক্সাম হলে যেতে পারবেন। সো একটু কাইন্ডলি সবাই আমাকে জানাও আমাদের লাইটিং ওভারঅল একটু কমেন্ট করে আমাকে জানাও সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করে দিবে। এবং তোমরা যারা এইচএসসি সাবজেক্টের শিক্ষার্থী রয়েছে তোমরা সবাই কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে জানিয়ে দিতে পারো। এমনও হইতে পারে তোমার যে ফ্রেন্ড এখন কি করবে চিন্তা করতেছে, কি করবে সেটা বুঝে উঠতে পারতেছে না, তার জন্য ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে। তাহলে একটু কাইন্ডলি বা একে দ্রুত জানিয়ে দাও চটপট আমাদের সবকিছু ওকে আছে কিনা। যদি আমি একটু কালো মানুষ আমাকে কি দেখাই, একটু পশা দেখাচ্ছি কিনা একটু বলেইও, একটু কাইন্ডলি বলো। এবং তোমরা ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারো। শেয়ার করার জন্য অনুরোধ করবো না, তবে ভাই একে ভালোবেসে আমাদের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে তুমি চাইলে তোমার ক্লাসটি আমাদের ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। ওকে, তাহলে স্যার আমরা আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। আমাদের ক্লাসের বিষয় যদি আমরা একটু বলি, আমাদের এখানে আপনি দেখেন আমাদের ফার্স্ট পেপারে একদম পেসেজ থেকে 1 থেকে শুরু করে একদম রাইটিং পার্ট থেকে যদি আসি, তাহলে আমরা একটু দ্রুত তোমাদের যেটা করবো সেটা হলো বাসায় তুমি এই মুহূর্তে কি কি পড়বা সেটা নিয়ে আলোচনা করব। বাসায় এই মুহূর্তে তুমি কি কি বিষয় নিয়ে আলোচনা করবা সেটা নিয়ে আমরা একটু তোমার দেখবো আমরা। ওকে ফাইন, ওকে স্যার আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এখানে টোটাল আপনাদের যে 12টা ইউনিট আছে, আপনাদের ইউনিট হচ্ছে টোটাল 1 থেকে কত 12। এই 1 থেকে 12 এর মধ্যে আমরা এই লেসন গুলো লেখা ট্রাই করছি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যেটা করবো সেটা হলো আপনার এখানে আমরা পেসেজ গুলা আপনাকে আজকে মার্ক করে দিব, তুমি কোনটা কোনটা পড়বা সেটা আজকে তোমাকে মার্ক করে দিব। যেমন আপনি যদি খেয়াল করেন আমাদের ইউনিট 1 থেকে আপনি পেসেজ পড়বেন জাস্ট 2টা। ইউনিট 1 থেকে পেসেজ পড়বেন জাস্ট 2টা, একটা হচ্ছে এআই অথবা এডুকেশন এন্ড টেকনোলজি, আর একটা পড়বেন হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। কি বলছি? সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট। এই দুটা পেসেজ সবার আগে দেখবেন, এই দুটো পেসেজ কি সবার আগে দেখবেন ইউনিট 1 থেকে। ইউনিট 1 থেকে আবার বলতেছি, ইউনিট 1 থেকে দেখবেন আপনি কি কি আপনার এআই অথবা এডুকেশন এন্ড টেকনোলজি, যেটা সেটা সাথে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। ইউনিট 2 থেকে আপনি দেখবেন হচ্ছেন ফার্স্টে ফোক মিউজিক। ফার্স্টে কি দেখবেন স্যার? ফোক মিউজিক। ফার্স্টে দেখবেন হচ্ছে ফোক মিউজিক। আমরা এখন তোমাকে যে পেসেজ গুলো সিলেক্ট করে দিচ্ছি এই পেসেজ গুলো আপনাদের কোশ্চেন 1 2 3 একই সাথে, অর্থাৎ আপনাদের পেসেজ 1 থেকে যে এমসিকিউ আসে, অ্যানসারিং কোশ্চেন আসে, আবার পেসেজ 2 থেকে আপনাদের আসে হচ্ছে ফ্লো চার্ট। আমরা আজকে একটা আপনাদের ফ্লো চার্ট নিয়ে আলোচনা করার ট্রাই করব। এখন নাম্বার 3 তে আপনাদের যেটা সামারি আছে সেই সামারি, অর্থাৎ একই সাথে আমরা আপনার পেসেজ 1 2 3 তিনটার জন্য আপনি কোন কোন পেজেস গুলো দেখবেন অথবা এমসিকিউ আনসারিং কোশ্চেন যা যা আছে সবগুলোর জন্য কি কি দেখবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। বুঝা গেছে? তাহলে পেসেজ আপনি এখন পর্যন্ত কয়টা পাইছেন? 2টা। ইউনিট 1 থেকে এআই এবং সিভিক এঙ্গেজমেন্ট, 2 থেকে হচ্ছে ফোক মিউজিক। এরপর ইউনিট 3 থেকে আপনি দেখবেন জাস্ট ইকারাসের পেজেসটা, আর কিছু দেখার দরকার নাই, জাস্ট কি দেখবেন ইকারাসের পেজটা দেখবেন। এরপর আসেন ইউনিট 4। ইউনিট 4 আসলে অনেকগুলো পেজেস আছে, তার মধ্যে আপনি ফার্স্টে দেখবেন আই হ্যাভ আ ড্রিম। ফার্স্টে দেখবেন কি আই হ্যাভ আ ড্রিম। এরপর একটা জিনিস বলে রাখি, শুনেন, পাবলিক পরীক্ষা যখন হয় এসএসসি বলেন এইচএসসি বলেন অ্যাডমিশন বলেন, এই বিষয়গুলোতে কিছু ইকুয়েশন থাকে। ইকুয়েশনটা আসলে আসলে স্যার কিরকম? ইকুয়েশনটা হলো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন এখানে কিছু টেকনিক ইউজ করা যায়। সেটা হচ্ছে কিরকম, আপনার এক্সামটা যেই মাসে হচ্ছে, আপনার এক্সামটা যদি জুনে হয় বা জুলাইয়ে হয় বা মেতে হয় বা ডিসেম্বরে হয়, ওই মাসের সাথে ওই মান্থের সাথে
কানেক্টেড কিছু আছে কিনা দেখবেন। যেমন জুলাই মাসে যেহেতু এক্সাম হচ্ছে, তাহলে জুলাই রেভুলেশন বা আমাদের জুলাই নিয়ে একটা পেসেজ আছে, আপনি চাইলে ওটা দেখতে পারেন। অর্থাৎ জুলাই পেসেজ হোক প্যারাগ্রাফ হোক, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আপনি জুলাই রিলেটেড জিনিসগুলো একটু আইডিয়া নিয়ে যেতে পারেন। এরপর ইউনিট 5 এ আপনি একটা পেসেজ দেখবেন লেসন 5। এই মুহূর্তে আসলে আমার পেসেজটার নামটা মাথায় আসতেছে না, লেসন 5টা ওকে দেখবেন। এরপর ইউনিট 6 এ একটা পেসেজ দেখবেন ড্রিম, একটা পেসেজ দেখবেন ড্রিম। এরপর একজনে কমন করছে ফাতেমা আক্তার, ভাইয়া সাজেশন পড়েও তো কমন আসে না ভাইয়া। আচ্ছা, আপনি বাংলার কথা হোপফুলি বলতেছেন, ইংলিশ সাজেশন ইনশাআল্লাহ আমরা এখন এখানে যা বলতেছি এবার একটা সিঙ্গেল কিছু আসবে না, এটার গ্যারান্টি আমি হাসান স্যার অন রেকর্ডে বলে দিচ্ছি। আমরা সাজেশন নিয়ে কাজ করতেছি সেই 2021 সাল থেকে। আমার সাজেশন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাই পড়ানো হচ্ছে, যাই দিচ্ছি সবগুলো ওখান থেকে আসতেছে, এবং ইনশাআল্লাহ সামনেও আসবে। খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই, খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই। আপনাদের নিয়ে একটু কথা বলে রাখি, আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এসএসসি 26 ব্যাচ, যেটা আপনারা হচ্ছেন আফটার কোভিড ফার্স্ট ব্যাচ, যারা হচ্ছে আপনারা কি করতেছেন, এই ফুল সিলেবাস এক্সাম দিচ্ছেন। এখন আপনাদের অনেকগুলো সমস্যা ছিল, এই সমস্যাগুলো নিয়ে আসলে আপনাদের কথা বলা হলো, আপনারা এগুলো সিরিয়াসলি নেন নাই বা আপনাদেরকে ওই বিষয়গুলো নিয়ে কথা বলা হয় নাই। আপনারা পড়া জমাইতে জমাইতে অনেক বেশি পড়া জমাই ফেলছেন। এটার ফলে যেটা হইলো কি, আপনারা অনেকে হয়তো মনে করছিলেন যে এসএসসি তে যেরকম আমরা আপনার 3 মাস পড়াশোনা করে 2 মাস পড়াশোনা করে আমাদের, এখন আসেন এসএসসির মতো 1 মাস পড়াশোনা করে সিলেবাস শেষ করে ফেলবো না, এটা এসএসসি হিউজ একটা সিলেবাস এখানে, কি বলছে বোঝা গেছে? তো এখন আসলে এতগুলো কথা বলে তো লাভ নেই, আপনার পরীক্ষা যেহেতু চলতেছে, আপনার পরশু দিন ভেবে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম, তো এখন আসলে ওইভাবে সময় নিয়ে তো লাভ নেই আসলে। এখন আমরা পেসেজ যা দিচ্ছি এগুলো দেখেন, এরবারে আমরা আস্তে আস্তে সবগুলো নিয়ে কথা বলতেছি। একজন কমেন্ট করছে স্যার, অর্ণব সরকার বলছে স্যার এতগুলা পেসেজ কম সময়ে দেখা সম্ভব? দেখেন পেসেজ অনেকগুলা, কিন্তু আমরা তো কমাই দিচ্ছি, ওখান থেকে আসবে। এখন আপনার আহ অনেকগুলো পেজটা পড়ার দরকার নাই বা অনেকগুলো পেজ পড়তেও হবে না। তাসনিম সাইমা চৌধুরী কি বলতেছে আপনার, স্যার পরিমণি কোথায়? পরিমণি হাতে পায়ে ব্যথা পাইছে দেখলাম আমাদের ভিডিওতে, পরিমণি ভাষায়। আচ্ছা স্যার, এবার আসেন ইউনিট 7। স্যার একটু খেয়াল করো, ইউনিট 7 অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউনিট 7 অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের। ইউনিট 7 এ আমি বলে রাখি, ইউনিট 7 থেকে কিছু একটা পাবেন। ইউনিট 7 থেকে কিছু একটা পাবেন, সেটা হোক এমসিকিউ আকারে, সেটা হোক সাম্বানি আকারে, সেটা হোক ফ্লোচার্ট আকারে, অথবা অন্য যে কোনো জায়গায় ইউনিট 7 থেকে কিছু একটা পাবেন। ইউনিট 7 এর মধ্যে আমাদের কি কি আছে? ইউনিট 7 এর মধ্যে আমাদের প্রথম আছে হচ্ছে ব্রুজেন দাস, আমি এইখান থেকে পেসেজ বাদ দিতে বলবো না। এরপর আসছে হচ্ছে নিশাত মজুমদার, আমাদের ইউনিট 7 এর এরপর আসা আছে কে? নিশাত মজুমদার। এরপর আমাদের আরেকটা আছে দ্য আনবিটেন গার্লস। এই তিনটা পেসেজ আপনি মাস্ট দেখবেন, মাস্ট দেখবেন দ্য আনবিটেন গার্লস। এরপরে স্যার ইউনিট 8 এ, ইউনিট 8 আমাদের পেসেজ যদি আমরা দেখি, ইউনিট 8 আমাদের পেসেজ আছে হচ্ছে দুইটা, তার মধ্যে একটা হচ্ছে রিলেশনশিপ। এটা বিগত বছর নাকি এর আগের বছর চট্টগ্রাম বোর্ড আসছিল, এই পেসেজটাও আসার মতো। তবে এবার যেহেতু একটা কোয়েশ্চেন নিয়ে পরীক্ষা হচ্ছে আপনার, সেজন্য কোয়েশ্চেনটা আসলে আপনার অনেকের মনে হয়তো একটু কঠিন না, কোয়েশ্চেনটা আসলে লজিক্যালি হচ্ছে। এরপর আসেন স্যার, আর একটা পেজ আছে মাদারিন মেনবিলা, এটা আপনি দেখে যেতে পারেন, তবে এটা থেকে আসার পসিবিলিটি খুব কম। মাদারিন মেনবিলা এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। এরপর ইউনিট 9, ইউনিট 9 এর মধ্যে আপনাদের বেশ কয়েকটা পেজ আছে, তার মধ্যে আমি বলবো হচ্ছে অ্যাডোলেসেন্সটা দেখে যাবেন, অ্যাডোলেসেন্সটা দেখে যাবেন। এরপর ইউনিট 10 এর মধ্যে পেসেজ জাস্ট দেখবেন হচ্ছে আপনি সৈয়দ মুস্তাফা আলীটা, আর কিছু দেখা দরকার নাই। সৈয়দ মুস্তাফা আলী যে পেজটা আছে এটা দেখবেন, সৈয়দ মুস্তাফা আলী। এরপর ইউনিট 11, ইউনিট 11 এর মধ্যে একটা পেসেজ আছে, পেসেজের নামটা আমার এক্স্যাক্টলি এখন মাথা আসতেছে না। ওই যে আপনার হি সেড একটা পেসেজ ছিল, তোমার গল্প, রানীর একটা গল্প ছিল, হি সেড এরকম একটা পেসেজ ছিল। এরপর ইউনিট 12 থেকে দেখবেন হচ্ছেন দুইটা, ওয়াটার, এটা খুবই কমন ওয়াটারটা। এরপর দেখবেন হচ্ছে দ্য গ্রেটার ইফেক্ট, দ্য গ্রেটার ইফেক্ট। এই পেসেজ গুলা থেকে আপনার এমসিকিউ, আনসারিং কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, এরবারে সিঙ্গেল একটা কিছু আসবে না, আমি বলে দিলাম। তাহলে আমরা পেসেজ কটা হচ্ছে একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। অর্থাৎ আপনি আপনার 3টা পেসেজ পাবেন। এখানে যে 14টা আমরা পেসেজ দিছি, এখান থেকে আপনি 3টা পেসেজ পাবেন।
আমরা এখানে আপনাকে যে তিনটা প্যাসেজ দিছি, সরি যে তিনটা প্যাসেজ আপনাদের আসবে, স্যার দ্য ফেমাস ফিলোসোফার একটা আছে যে ওটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, দ্য ফেমাস ফিলোসোফার একটা তো রিলেশনশিপ, ফেমাস যে ফিলোসোফার ওটাই তো রিলেশনশিপের প্যাসেজ। ওকে স্যার, এরপর যেটা বলতেছিলাম আপনার যে টোটাল তিনটা পেসেজ, এই তিনটা পেসেজ আপনার এখানে আমরা যেগুলা বলছি যে 14টা পেসেজ আমরা দিচ্ছি, এখান থেকে তিনটা মাস্ট আসবে, এখানে তিনটা মাস্ট কি আসবে, আপনি এটা এনশিওর করে পরীক্ষা হলে যেতে পারেন। এবার আসেন স্যার, এই তিনটা জিনিস পড়াশোনাটা আসলে কিভাবে হবে, এই তিনটা জিনিসের পড়াশোনাগুলো আসলে কিভাবে করা উচিত বা কিভাবে হবে, আপনাকে একটু বিষয় বলি। আপনি সুন্দর করে আজকে রাত থেকে যেটা করবেন, এই পেসেজ যেগুলো ভাইয়া বলে দিলাম, এই পেসেজ সুন্দর করে সবগুলো ধরবেন। এই পেসেজ গুলার সামারি দেখার দরকার নাই, আপনি জাস্ট দেখবেন এই পেসেজ গুলোর এমসিকিউ এবং ফ্লো, তোমার প্রথমে পেসেজটা একবার চুপ বলে নেবা সবগুলো ভালো করে, দেন হচ্ছে এমসিকিউটা আপনি সুন্দর করে এমসিকিউ কিছু দেখবেন, সাথে অ্যান্সার কোয়েশ্চেন দেখার দরকার নাই, এখন অ্যান্সার কোয়েশ্চেন দেখা মানে হচ্ছে টাইম ওয়েস্ট। এমসিকিউটা দেখবেন, সাথে আপনাকে একটা পরামর্শ দিব, সবগুলো পেসেজের মধ্যে একটু ফ্লো চার্ট লিখার নিয়মটা দেখে গেলে আসলে হয়ে যায়, ফ্লো চার্ট লিখার নিয়মটা দেখে গেলে হয়ে যায়। ফ্লো চার্ট নিয়ে আসলে খুব বেশি কথা বলার দরকার নেই এই মুহূর্তে, আর ফ্লো চার্ট নিয়ে এখন আসলে নতুন করে ক্লাস নেওয়ার দরকার সময় আমাদের নেই, এটা আসলে আপনারা আশা করি বুঝবেন। তাহলে আমি ফার্স্টে যেটা বলতে যাচ্ছি, শুরু থেকে আপনার এখানে যে পেজেস গুলো দেওয়া হয়েছে এখান থেকে এমসিকিউ পাবেন, অ্যানসারিং কোশ্চেন পাবেন, ফ্লো চার্ট পাবেন, একই সাথে সামারি পাবেন। সামারি লেখার কোনো কিছু এখান থেকে পেজেস থেকে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট সামারি লেখার নিয়মটা দেখলে হয়ে যাবে। এরপর ফ্লো চার্ট লেখার নিয়মটা দেখলে হবে। আপনি যদি এখানে একটা পেজেস ধরে ধরে একটা ফ্লো চার্ট করতে যান, আপনার আর পড়াশোনা করতে হবে না, দেখবেন যে ফ্লো চার্ট করতে করতে সময় শেষ, পরীক্ষা দিতে হবে না। এরপর অ্যানসারিং কোশ্চেন লেখার দরকার নেই, অথবা গাইডও এগুলো দেখার দরকার নাই, আপনি জাস্ট এমসিকিউটা একটু ভালো করে দেখবেন এবং পেজেসটা মাথায় রাখবেন, তাহলে সব গুলার শেষে কথা হচ্ছে পেসেজ খুব ভালো করে দেখতে হবে, সাথে এমসিকিউ, আর গুলো আপনি পরীক্ষা হলে ইনশাআল্লাহ আপনি পেরে যাবেন। এই মুহূর্তে আসলে আপনাকে খুব বেশি প্রেশার দিয়ে লাভ নাই, এই মুহূর্তে আপনাকে খুব বেশি টেনশন দিয়ে লাভ নেই, কি বলছে বোঝা গেছে? ওকে স্যার, এখন আসেন, এরপর আসেন উইথ ক্লোজ। এখন দেখেন অনেকের মনে ভয় হবে বা 18 থেকে 25 কেমনে দেখবো, দেখেন উইথ ক্লোজ কমন ফেলানোটা খুব টাফ, তবে আমি যদি একটু হিসাব করে আপনি জাস্ট 18টা দেখবেন, এরপর হচ্ছে আপনি দেখবেন হচ্ছেন 22, 24, এই তিনটা বোর্ড একটু বেশি দেখতে পারেন, বেশি দেখতে হইতে পারে, অথবা বেশি দেখলে আপনার জন্য লাভ হবে। এখন উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজ নিয়ে আমরা কয়েকটা তোমাকে একদম সিম্পলি নিয়ম দেখাই দিই, যেগুলো আপনার খুব বেশি দরকার। এবং উইথ ক্লোজ উইথাউট ক্লোজের জন্য আসলে ভোকাবুলারি নলেজটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট, ভোকাবুলারি নলেজটাকে অনেক বেশি কি ইম্পর্টেন্ট। আমরা এগুলোতে যাওয়ার আগে আপনারা একটু কাইন্ডলি আমাকে, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন, কোনো কিছু জানার আছে কিনা একটু বলেন। আমি আপনাকে আবার বলতেছি, উইথ ক্লোজ উইথাউট ক্লোজ এগুলোর জন্য ভোকাবুলারি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো লিখার নিয়মটা কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ বসবে সেগুলো নিয়ে আপনাকে আমি কথা বলতে পারি, কিন্তু ভোকাবুলারিটা অনেক বেশি মেজর ফ্যাক্ট। ভোকাবুলারি যদি একটু বুঝতে পারেন, আমার মনে হয় আপনার বুট কোয়েশ্চেন না দেখলেও চলে, ভোকাবুলারি একটা স্ট্রং থাকলে হয়ে যায়। বোঝা গেছে? স্যার আপনারা কাইন্ডলি একটু আমাকে জানাবেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। আসেন আমরা একটু উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এর আর কয়েকটা নিয়ম আপনাদের দেখানোর ট্রাই করি। স্যার মাথা রাখেন, যদি জিনিসটা এরকম দেখো, দা আছে, গ্যাপ আছে, অফ আছে, তাহলে এখানে নাউন বসাই দিবা, কি বসাই দিবা? নাউন। তার মানে দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস কি? অফ। আমি জাস্ট কয়েকটা নিয়ম তোমাকে দেখাচ্ছি যেগুলো পরীক্ষা বেশি আসে। দা প্লাস নাউন প্লাস কি? অফ। দা প্লাস নাউন প্লাস কি? অফ। এরপর আসেন স্যার, এই যে গ্যাপ দেওয়া আছে না, এই গ্যাপটা যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, কি সম্পর্কে? যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপটা যদি কি সম্পর্কে তথ্য দেয়? সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। যে গ্যাপ দেওয়া থাকবে ওই গ্যাপটা যদি কি সম্পর্কে তথ্য দেয়? সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। যে গ্যাপটা দেওয়া আছে ওই গ্যাপটা যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, সেখানে যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপটা যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, আপনি ওই গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা বসাবেন সেটা হতে হবে অ্যাডজেক্টিভ। সেটা কি হতে হবে? অ্যাডজেক্টিভ। খুব ভালো করে বুঝেন, যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপটা যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, আপনি ওই গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা বসাবেন সেটা অবশ্যই কি হতে হবে? অ্যাডজেক্টিভ। এরপর আসেন, আনিকুল ইসলাম বলতেছে স্যার বোর্ড থেকে না দেওয়ার সম্ভাবনা বেশি। শুনেন, এইচএসসি তে ইয়ার কোয়েশ্চেন রিপিট হয়। এখন আপনাকে আমি একটা বিষয় বলি, এখানে ঝামেলা কোন জায়গায়? আপনাদের টেস্ট বারে আসা হচ্ছে সর্বোচ্চ 16, এর আগে ইয়ার কোয়েশ্চেন গুলো আপনাদের আছে?
আপনাদের টেস্ট পেপার আছে নাই। তো আমরা মনে করি যে স্যাররা আসলে কোয়েশ্চেন নিজেরা বানায় দেয়, জিনিসটা আসলে এমন না। আমাদের স্যাররা কোয়েশ্চেন ওই যে আমাদের দাদা 8 9 10 12 13 এই সময়ে যারা পরীক্ষা দিয়েছিলেন ওনাদের কোয়েশ্চেন গুলো আস্তে আস্তে রিপিট হয়, বলতে বোঝা গেছে। তো বোর্ড কোয়েশ্চেনের প্রেশার নিতে না চাইলে আপনাকে ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে। উইদাউট ক্লোজ বই থেকে আসার পসিবিলিটি কতটুকু? উইদাউট ক্লোজ বই থেকে আসার পসিবিলিটি অনেক কম, তবে আপনাদের ফার্স্ট পেপার বেশ কিছু পেসেজ থেকে সেকেন্ড পেপারে কোয়েশ্চেন আসতে পারে, যেমন ন্যারেশন, কানেক্টরস, এই টাইপের কোয়েশ্চেন গুলো। কি বলছে বোঝা গেছে? কি বলছে বোঝা গেছে স্যার? ওকে, এই যে এরকম যদি কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো আপনারা করবেন, কারণ আপনাদের এই মুহূর্তে টেনশন অনেক বেশি, আপনাদের এই মুহূর্তে প্রেশার অনেক বেশি, আপনাদের এই মুহূর্তে কনফিউশন অনেক বেশি। কি বলছে বোঝা গেছে? সেজন্য কনফিউশন থাকলে, কোয়েশ্চেন থাকলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, সাথে এগুলো একটু দেখবেন। স্যার এরপর আসেন, স্যার যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপটা যদি ভার্ব সম্পর্কে তথ্য দেয়, কি সম্পর্কে? ভার্ব সম্পর্কে তথ্য দেয়, কি সম্পর্কে? ভার্ব সম্পর্কে তথ্য দেয়। যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপটা যদি ভার্ব সম্পর্কে তথ্য দেয়, তার মানে আপনি এই গ্যাপের মধ্যে হয় অবজেক্ট বসাবেন, না হয় অ্যাডভার্ব বসাবেন। আমি জাস্ট কয়েকটা নিয়ম দেখা দিচ্ছি আপনাকে। যদি গ্যাপটা ভার্ব সম্পর্কে তথ্য দেয়, তার মানে ওই গ্যাপের মধ্যে হয় অবজেক্ট বসবে, না হয় কি বসবে? অ্যাডভার্ব বসবে। অথবা যে গ্যাপটা দেওয়া আছে ওটা যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, আপনি কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন। আর দা এবং অফের মাঝখানে যদি নাউন থাকে আপনি সেখানে কি বসাই দিবেন স্যার? নাউন বসাই দিবেন। এরপর আপনাকে আমি আরেকটা টেকনিক শিখাই দিই স্যার, মনে এই যে টেকনিকটা মাথায় রাখবেন স্যার। যদি পিএডির পরে একটি মাত্র গ্যাপ, মনে করো পিএডির পরে গ্যাপ আছে অথবা একটি মাত্র ওয়ার্ড আছে ওখানে গ্যাপ, আবার মনে করো এই পিএডির পরে দুইটা গ্যাপ, আবার মনে করো পিএডির পরে তিনটা গ্যাপ। এখন আপনাকে জিনিসটা আরেকটু সহজ করে বোঝাই আমি। স্যার এই যেখানে পিএডি দেখতে পাচ্ছেন না, এখানে পি মানে হলো স্যার পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রেপোজিশন। পি মানে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা কি স্যার? প্রেপোজিশন। পি মানে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রেপোজিশন। আপনারা কমেন্টে আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন, আমি লিখতেছি আবার আপনাদের কমেন্টও দেখতেছি। এই মুহূর্তে আসলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়াটা দরকার, নরমালি আমি ক্লাসে কমেন্টে রিপ্লাই দিই না। এবার এ মানে আর্টিকেল, স্যার ডি মানে হতে পারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডি মানে কি স্যার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমি যে এখানে পিএডি লিখছিলাম, এই পিএডি মানে বুঝছেন আশা করি। তাহলে এখন দেখেন ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন অথবা পসেসিভ যে বা প্রেপোজিশন বা আর্টিকেল, এগুলার পরে অর্ণব সরকার 25 সালের কোন বোর্ডের কোয়েশ্চেন রিপিট হওয়ার পসিবিলিটি নাই 26-এ। বলা একটু টাফ, কেন টাফ সেটা বলি। যদি জিনিসটা এরকম হতো যে বোর্ড ভিত্তিক আলাদা আলাদা কোয়েশ্চেন হচ্ছে, তখন আসলে এক ধরনের ইকুয়েশন, এখন যেহেতু সারা বাংলাদেশ একটা কোয়েশ্চেন, এখন আরেক ধরনের ইকুয়েশন। তুর্য এটা কোয়েশ্চেন বুঝে স্যার। আইয়া ইসলাম স্যার সামারি লেখার নিয়মটা একটু বোঝাই দিয়েন স্যার। আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আসতেছি, আমরা আসবো আমরা, এবং আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব। কি বলছে বোঝা গেছে? আপনারা আমাদের পেজ ইনবক্স করলে আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে সবকিছু। স্যার এখন আসেন, যদি দেখো যে পিএর পরে গ্যাপ আছে এবং ওই গ্যাপটা আমাকে ফিল আপ করতে হবে, তখন আপনি যে ওয়ার্ডটা বসাবেন সেটা নাউন হতে হবে। এরপর দেখেন স্যার যদি পি এর উপরে দুটো ওয়ার্ড থাকে, মনে করেন এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড, তো গ্যাপ যদি শেষে থাকে তাহলে এখানে নাউন বসাবেন, গ্যাপ যদি আগে থাকে তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসাবেন। এখন যদি তিনটা ওয়ার্ড দেখেন, মনে করেন এটা এটা এটা, এখন গ্যাপ শেষে থাকলে নাউন, গ্যাপ যদি শেষের আগে থাকে অ্যাডজেক্টিভ, আর এর আগে থাকলে অ্যাডভার্ব। অর্থাৎ পি এর পরে যেখানে গ্যাপ, গ্যাপটা কোথায় দেখবেন? এটা কি নাউনের ঘরে, নাকি অ্যাডজেক্টিভের ঘরে, নাকি অ্যাডভার্বের ঘরে? অরিন্দম রয় স্যার আনুমানিক কয়টা পেসেজ পড়লে হবে? আমরা আপনাদের এখানে এই যে পেসেজ গুলা আলো দেখতে বলছে ওই পেসেজ গুলো দেখবেন, ওই পেসেজ গুলো থেকে আপনাদের এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট সবকিছু আসবে। বুঝতে বোঝা গেছে? এরপর আসেন স্যার, এরপর আমি যদি আর দুই একটা বিষয় নিয়ে কথা বলি, আপনাকে আমি জাস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজের জন্য গুরুত্বপূর্ণ নিয়মগুলো বুঝা দিচ্ছি। স্যার এরপর আসেন, স্যার এরপর আসেন, স্যার যদি কখনো দেখেন মনে করেন একটা ভার্ব আছে, এরপরে যে গ্যাপ, ওই গ্যাপটাও ভার্ব হিসেবে বসতে চাচ্ছে, তখন ওই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কারণ আমরা সবাই জানি দুটা ভার্ব একসাথে থাকলে পরেরটার সাথে কি হয়? আইএনজি হয়। দুটা ভার্ব একসাথে থাকলে পরেরটার সাথে কি হয়? আইএনজি হয়। স্যার এরপরে যদি কখনো লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ দেখেন, কিসের পরে? লিঙ্কিং ভার্বের পরে, কিসের পরে? লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ দেখেন, তখন এখানে অ্যাডজেক্টিভ বসাবেন। কি বসাবেন? অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে যদি কখনো গ্যাপ দেখেন সেখানে কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন। লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ দেখলে সেখানে কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন। লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ দেখলে সেখানে কি বসাবেন স্যার? অ্যাডজেক্টিভ বসাবেন। লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ দেখলে সেখানে কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন। স্যার আমি আবার বলি, আপনাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজের ক্ষেত্রে ভোকাবুলারিটা অনেক বেশি ম্যান্ডেটরি, ভোকাবুলারিটা অনেক বেশি দরকার। আবার এই জায়গায় বিশেষ করে উইদাউট ক্লোজের ক্ষেত্রে অনেকের একটা কনফিউশন থাকে, অনেকের একটা ইকুয়েশন থাকে এরকম যে স্যার
আপনার আমাদের এক একজনের আনসার যদি এক এক রকম হয়, স্যার নাম্বার দিবে কিনা। দেখেন উইথ ক্লোজের ক্ষেত্রে যদিও ক্লু দেওয়া থাকে সেজন্য আপনাকে আনসার করে লিখতে হবে, বাট উইথাউট ক্লোজের ক্ষেত্রে যেটা হয়, উইথাউট ক্লোজ মূলত যেটা করে সেটা হলো আপনার বাক্যের সাথে আপনার অর্থের মিল থাকলে আপনি কি পেয়ে যাবেন, নাম্বার পেয়ে যাবেন। তবে এই জায়গায় আমাদের শিক্ষার্থীরা আরো একটা জিনিস ভুল করে, ওরা শুধু অর্থ মিলায়, শুধুমাত্র অর্থ মিলালেও হবে না স্যার, আপনাকে পার্টস অফ স্পেসও মিলাইতে হবে। আপনি মনে করেন গ্যাপ যেখানে আছে সেই গ্যাপটা হচ্ছে মনে করেন নাউনের জন্য, আপনি যদি ওখানে অ্যাডভার্ব বসাই দেন তাহলে তো হবে না, অথবা গ্যাপটা হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য, আপনি ওখানে অ্যাডভার্ব বসা দিলে হবে না। বোঝা গেছে? ওকে স্যার, তাহলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন বা আর কোনো কিছু জানা থাকলে আমাকে বলতে পারেন। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, এবং অন্য যে কোনো কোশ্চেন আপনি আমাদের বলতে পারেন। আমরা শুরুতে বলছি আপনাদের খুব বেশি ক্লাস আমরা টাইম নিব না, কারণ হচ্ছে আপনাদের এখন বাসায় বেশি সময় দেওয়ার উচিত এবং বাসায় পড়াশোনা করা উচিত। ফাহমিদ আফসার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিবেন। তো আমি যদি আপনাকে পেসেস অনেক কমাই দিলাম, আপনাদের ইউনিট আছে 12টা, আপনি যদি একটা ইউনিট থেকে একটা একটা পেসেস দেখেন, আপনাকে পেসেস পড়তে হবে কয়টা? 12টা। আপনার পরীক্ষা পেসেস আসবে কয়টা? 3টা। এখন আমি যদি আপনাকে এখান থেকে কমাই দিই, তাহলে পোলাপাইন তো কালকে পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে বলবো যে এসএম ভাই কোয়েশ্চেন ভাই অনেক কোয়েশ্চেন মাস করতে। এখন আসেন, মানে বাঙালির এক সমস্যা, আপনি এরপর আসেন স্যার, তাহলে উইদাউট ক্লোজের বিষয়টা তো বলছি, তবে উইদাউট ক্লোজের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার সেন্টেন্সের মিনিংটা মিলতে হবে। কিসের? সেন্টেন্সের মিনিংটা মিলছে কিনা দেখবেন। সেন্টেন্সের মিনিং এর পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, সেটা হলো পার্টস অফ স্পিচের পজিশন। পার্টস অফ কি স্পিচের পজিশনটা ঠিক আছে কিনা দেখবেন। এই দুটো জিনিস যদি ওকে থাকে আপনাকে টিচার নাম্বার দিয়ে দিবে। কি বলছে, বোঝা গেছে? এরপর আসেন, এরপর এই ফাহমিদ আফসার খুব ভালো একটা কোয়েশ্চেন করছে, স্যার 19 থেকে 25 সালের মধ্যে কোনো টপিক আসার সম্ভাবনা আছে? স্যার এইটা জিনিসটা এরকম না, আমি আপনাকে একটু বলি। যদি আপনি ফুল সিলেবাস হিসাব করেন, যদি আপনি ফুল সিলেবাস হিসাব করেন, তাহলে আপনাদের ফুল সিলেবাস লাস্ট এক্সাম হয়েছিল 2019 সালে। এবার আপনাকে আমি একটু বলি, আমি পার্সোনালি এসএসসি 2018 ব্যাচ, আমাদের সময় থেকে কিন্তু আমাদের বারেই তোমার সারা বাংলাদেশে একক প্রশ্নে কে হয় পরীক্ষা হয়, আবার 19 এটা আবার চেঞ্জ করে ওনারা। কিন্তু এখানে একটা টুইস্ট ছিল, সেটা হচ্ছে আমাদের 2018 সালে এসএসসি পরীক্ষায় আমার ইংলিশ ফার্স্ট ওভারের প্যারাগ্রাফ ছিল দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ 7 মার্কস, আবার সেকেন্ড ওভারের প্যারাগ্রাফ ছিল পহেলা বৈশাখ। আমি ক্লাসে শুধু একটা কথা বলছিলাম, যে মাসে এক্সাম হয় ওই মাসের সাথে রিলেটেড যদি কোনো কিছু থাকে আপনি কি করবেন, ওই রিলেটেড টপিকস গুলো দেখে যাবেন। দেখেন আমাদের পরীক্ষাটা হয়েছিল এপ্রিল মাসে, তো এপ্রিল মাসে পহেলা বৈশাখের সাথে একটা কানেক্টিভিটি ছিল, সেজন্য ওখানে কি আসছে, পহেলা বৈশাখ সেকেন্ড ওভারে প্যারাগ্রাফ দিয়েছিল, আবার ফার্স্ট ওভারে দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ 7 মার্কস এটা কেন দিচ্ছে। প্রথমত আমাদের বার থেকে ইংলিশ ফার্স্ট ওভারে টেক্সচুয়াল প্যারাগ্রাফ দেওয়া শুরু করে, মেইন বই থেকে প্যারাগ্রাফ আসা শুরু করে, এবং একই সাথে আরেকটা যেটা সেটা হলো ওই যে মার্চ মাসে সাথে একটা কানেক্টেড ছিল, মানে এপ্রিলের আগে তো মার্চ ছিল, এখন স্পিচটা তো কোন মাসে ছিল, মার্চ মাসে ছিল। কি বলছে, বোঝা গেছে? সো আপনি যদি ফুল সিলেবাস কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে আপনাদেরকে জন্য 19, 18 এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে আবার এখানে আরেকটা বিষয়, আপনার তো উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স এগুলো সব জায়গায় আছে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সব জায়গায় যেহেতু আছে, তাহলে আপনি এখানে বোর্ড কোয়েশ্চেন হিসাব করে তো আসলে খুব বেশি লাভ হবে না। কি বলছে, বোঝা গেছে? আমি বারবার বলতেছি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্সের জন্য ভোকাবুলারি নলেজ থাকলে আর কিছুর দাম ডাকতে হয় না, আর কোনো কিছুর দিকে তাকাইতে হয় না। কিন্তু আপনার যদি ভোকাবুলারি স্ট্রং না থাকে, আপনাকে ঘুরে ফিরে বোর্ড কোয়েশ্চেনের দিকে যাইতে হবে, বোর্ড কোয়েশ্চেনের দিকে যুক্ত হবে। কি বলছে, বোঝা গেছে? ওকে স্যার, আসেন তাহলে আমরা উইদাউট ক্লোজ নিয়ে আপনাদের একটু করে কথা বলার ট্রাই করলাম। এরপর আসেন স্যার রিয়ারেন্স। এখন দেখেন আমি আপনাকে বলি একটা তিক্ত সত্য কথা বলি, যেটা শুনতে অনেকের খারাপ লাগতে পারে, আবার অনলাইনেও এটা অনেক টিচারের খারাপ লাগতে পারে। আমি আপনাকে বলি, আপনি অনেক সময় অনেক জায়গায় দেখবেন রিয়ারেন্স লেখার জাদুকরি টেকনিক, রিয়ারেন্স লেখার কি জাদুকরি টেকনিক। এখন আমি আপনাকে বলি, আপনি এখন আপনার শিক্ষা জীবন হচ্ছে কত, 12 বছর, আপনার এখন পড়াশোনা বয়স কত, 12 বছর। আপনি ক্লাস 5 বাদ দেন, আপনি ক্লাস 6 থেকে মোটামুটি রিয়ারেন্সের সাথে কি আছেন, পরিচিত আছেন। আপনি আমাকে বলেন তো টেকনিক দিয়ে আজ পর্যন্ত আপনি কোন রিয়ারেন্সটা মিলাইতে পারছেন? এগুলা পুরোটাই হচ্ছে সহজ ভাষায় স্টুডেন্টদেরকে ব্রেন ওয়াশ করা, আর কিচ্ছুই না। এবং এখানে আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, আপনি কখনোই একটা প্যারাগ্রাফ দিয়ে
100টা প্যারাগ্রাফ লেখার নিয়মে যাবেন না। আপনার টিচার, কলেজের টিচার, উনি বিসিএস ক্যাডার, উনি খাতা দেখলে বুঝতে পারবে আপনি কোন লেভেলের স্টুডেন্ট। তো কখনোই একটা প্যারাগ্রাফ দিয়ে 80টা প্যারাগ্রাফ লিখার নিয়ম, একটা লেটার দিয়ে 80টা লেটার লিখার নিয়ম, একটা অ্যাপ্লিকেশন দিয়ে 100টা লিখে অ্যাপ্লিকেশন লিখার নিয়ম, এগুলো দেখা যাবে না। সহজ ভাষায় এগুলো কাদের জন্য জানেন? যারা শুধুমাত্র 33 পাওয়ার জন্য পরীক্ষায় যায়। এখন আপনি কি 33 পাওয়ার জন্য পরীক্ষা যাচ্ছেন নাকি 99 পাওয়ার জন্য পরীক্ষা যাচ্ছেন, এটা আপনি আগে চিন্তা করবেন। এবং আপনার টিচার, আমরা যদি খাতার কথা বলি, আমরা খাতা দেখলে বুঝতে পারি একটা স্টুডেন্ট ও আসলে কোন লেভেলের স্টুডেন্ট, ওকে 33 পাওয়ার জন্য পরীক্ষা দিতে আসছে নাকি 90 পাওয়ার জন্য পরীক্ষা দিতে আসছে। সো টেকনিক অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, কিন্তু সব জায়গায় টেকনিক অ্যাপ্লাই করা যায় না। এই যেমন রিগারেন্স লিখার জাদুকরি টেকনিক, আপনি রিগারেন্স লিখার জাদুকরি টেকনিক দিয়ে কখনো রিগারেন্স জাদুকরি করতে পারবেন না। কি বলতে বোঝা গেছে? এখন রিগারেন্সের জন্য তাহলে সমাধান কি? সহজ ভাষায় আপনার রিগারেন্স, টু বি অনেস্ট, আপনি যদি কমন ফেলতে চান, আপনার মিনিমাম 50টা রিগারেন্স দেখতে হবে। আমি এখানে বাস্তবতার কথা বলতেছি আপনাকে। এবার আসেন, তাছাড়া এতগুলো কেমনে দেখবো? এবার এতগুলো না দেখে আপনি কি করবেন? তখন আমরা সুন্দর করে বোর্ড কোয়েশ্চেন আসি, আপনি 18 দেখেন, 19 দেখেন, 20-এ পরীক্ষা হয় নাই, 21-এ পরীক্ষা হয় নাই, 22-এ রিগারেন্স ছিল কিনা আমার এক্সাক্টলি মনে নাই, যদি তাকে একটু দেখে নিয়েন। এবার আপনি 23 এবং কি 24। এবার আসেন, এখানে মজার বিষয় হচ্ছে কি জানেন? আপনি যখন রিগারেন্স সেকেন্ড থেকে দেখতে যাবেন না, আপনি এবার দেখবেন যে অনেক সময় দেখবেন যে 19-এ ময়মনসিংহ বোর্ডে যেটা আসছে, আপনি দেখবেন আবার 23-এ চিরাং বোর্ডে সেটা চলে আসছে। কি বলছে বোঝা গেছে? তাহলে এখানে আপনি সব মিলে দেখবেন যে 8 থেকে 10টা রিয়ারেঞ্জের বেশি দেখতে হচ্ছে না। সো সেজন্য রিয়ারেঞ্জের ক্ষেত্রে আসলে বোর্ড কোয়েশ্চেন একটু ভালো করে দেখে যাবেন। আমি উইদাউট ক্লোজের ক্ষেত্রে বলছি যে আপনি মোটামুটি ভোকাবুলারির নলেজ থাকলে হয়েছে, কিন্তু রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা বোর্ড কোয়েশ্চেন দেখে যাবেন। আমি একটু কমেন্ট দেখি স্যার, আর যারা 2025 সালে ফেল করছে তাদের প্রশ্ন কি এক হবে নাকি আলাদা প্রশ্ন হবে? তাদের যে শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুযায়ী হবে নাকি? আপনার রেজিস্ট্রেশন যদি 2025 সালের হয়ে থাকে, আপনার 25 সাল অনুযায়ী কি হবে? আপনার কোয়েশ্চেন হবে। রেজিস্ট্রেশন যদি আপনি 26 সালের জন্য করেন তাহলে কি হবে? ফুল সিলেবাস এক্সাম হবে। এরপরে স্যার আমাদের সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ, আমরা এখন প্যারাগ্রাফে যাব। আমরা আপনাদের শুরুতে বলছিলাম আমরা খুব বেশি সময় নিব না। আসেন আপনাদের প্যারাগ্রাফ এবার সুন্দর করে আসি। এই প্যারাগ্রাফ গুলাই দেখবেন এবং আপনাদের প্যারাগ্রাফ আসবে মেইন বই থেকে, টেক্সচুয়াল আসার সম্ভাবনা খুব বেশি। আসেন স্যার, এআই দেখবেন, সিভিক এঙ্গেজমেন্ট দেখবেন, ফোক মিউজিক, আর্ট এন্ড ক্রাফট, ড্রাগ এডিকশন, হিউম্যান রাইটস, অ্যাডোলেসেন্স, পিস এন্ড কনফ্লিক্ট, ফুড অ্যাডাল্টারেশন। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট অথবা জুলাই রেভলিউশন। এবার আপনাকে বলি, আসেন, তবে আপনি যদি চান আর্ট এন্ড ক্রাফটটা স্কিপ করতে পারেন। আর্ট এন্ড ক্রাফটটা কি করতে পারেন? স্কিপ করতে পারেন, এক নাম্বার। এরপরে বাকিগুলো একটু দেখবেন, কারণ বাকি যেগুলো এখানে আমরা লিখছি সবগুলাই কিন্তু কি হট টপিকস, সবগুলা পরীক্ষা কিসের মতো? আসার মতো। কি বলছে বোঝা গেছে? সবগুলো পরীক্ষার কি আসার মতো। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে কি দেখবেন, এআই, সিভিক এঙ্গেজমেন্ট, ফোক মিউজিক, সবগুলো টেক্সচুয়াল মেইন বই থেকে। এরপর হচ্ছে আর্ট এন্ড ক্রাফট, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এরপর ড্রাগ এডিকশনটা একটু দেখবেন। এটা আসলে ড্রাগ এডিকশন নামটা কিরকম জানেন? মানে আসলেও পড়তে হবে, না আসলেও পড়তে হবে, অনেকটা এরকমই। এরপর হিউম্যান রাইটস, এরপর হচ্ছে অ্যাডোলেসেন্স, পিস এন্ড কনফ্লিক্ট, এরপর হচ্ছে কি ফুড অ্যাডাল্টারেশন। কি বলছে বোঝা গেছে? এরপর স্যার আমরা যদি এবার একটু স্টোরি নিয়ে কথা বলি, সব থেকে গুরুত্বপূর্ণ স্টোরি। দেখেন, আপনি এসএসসি স্টুডেন্ট, আপনি কখনোই স্টোরি দেখে যাবেন না। তাহলে স্যার কি করব? আসেন সেটা নিয়ে কথা বলি। আপনাদের স্টোরি আসবে ক্রিয়েটিভ, মানে সৃজনশীল। এখন আমরা স্টোরি আসলে যেহেতু সৃজনশীল আসবে বা স্টোরি ক্রিয়েটিভ আসবে, অথবা স্টোরি যেহেতু কি আপনার আনকমন আসবে, তাহলে আমি কি করব? আমার কি করা উচিত? আমাদের প্রথমে স্টোরিতে একটা হেডলাইন দিতে হয় না? একটা কি দিতে হয় স্যার? হেডলাইন দিতে হয় না? এখন দেখেন, এই যে হেডলাইন দিতে হয়, এই হেডলাইনটাই আমরা সিলেক্ট করতে পারি না বা আমরা লিখতে পারি না। তাহলে আমরা সেখানে কি করব বা আমাদের কি করা উচিত? বলে কলেজটা নাকি দেখেন, আওয়াজ করতে ভাইব্রেট করছে। আচ্ছা আচ্ছা, এখন আসেন স্যার, আমি আপনাকে একটু মেমোরাইজ করাই। আপনি যখন আপনার স্কুল লেভেলে ছিলেন বা কলেজ লেভেলেও
এই স্টুডেন্টের নাম শুনছেন কিনা দেখেন তো, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। এই টাইপের কিছু কথা কি আপনি শুনছেন বলে আপনার মনে পড়ে, বা এই টাইপের বিষয়গুলো কি আপনার আদৌ মনে পড়ে? আচ্ছা, এবার দেখেন তো এই স্টুডেন্ট আপনি আরো একটা নাম শিখছেন কিনা, যে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার্ড, শুনছেন কিনা? দেখো তো দুইটাই সেম স্টোরি, নাম আলাদা কিনা একটু খুব ভালো করে খেয়াল করেন। দুইটাই সেম স্টোরি বাট নাম আলাদা কিনা দেখেন তো, আপনি আমার সাথে একমত হবেন। তাহলে এবার আসেন, আমার নাম দুইটা, স্টোরি আলাদা। এখন আমার পরীক্ষায় কিছু সেন্টেন্স লিখে থাকে না, আমার মিনিমাম 3 থেকে 4টা সেন্টেন্স লিখে থাকে না, এরপরে আমাকে লিখে শুরু করতে হয়। এখন আমার প্রত্যেকটা স্টোরির মধ্যে স্টোরির শুরুতে কিছু ক্যারেক্টার বা চরিত্র লিখে থাকে না, কিছু ক্যারেক্টার বা চরিত্র লিখে থাকে না। এখন এই ক্যারেক্টার অথবা চরিত্রটাকে আপনি কি করবেন, হেডলাইন বানাবেন। কি বানাবেন? হেডলাইন। যেমনটা আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, যে স্টোরির কথা বললাম, এই এইখানে আবার কি আছে দেখো তো, টু ফ্রেন্ডস এন্ড আ বিয়ার, এই যে টু ফ্রেন্ডস এন্ড আ বিয়ার, এটা কোথায় ছিল? আমার গল্পের শুরুতে 2 থেকে 3 লাইন যেগুলো পোস্টে লিখে থাকতো ওগুলাতে ছিল না, ওখানে ছিল না স্যার। তাহলে একটু আমাকে বলেন তো এবার, আপনি ক্যারেক্টার অথবা চরিত্র যেগুলা, এগুলা থেকে আপনি স্টোরির নামটা ফাইন্ড আউট করতে পারেন কিনা একটু আমাকে বলেন। তাহলে স্টোরিটা যদি আমি ক্যারেক্টার গুলো ফাইন্ড আউট করতে পারি, এবার আমি নিজের মতো গল্প সাজাবো। দেখো তোমাকে বলে দিছে ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল। এবার আপনি মাথায় রাখবেন গল্পের যে নাম দিছেন ওই গল্পের নামের সাথে গল্পটা যাতে সামঞ্জস্য থাকে। এখন স্বাভাবিকভাবে গল্প আসলে কিরকম হয়, গল্প আসলে যেটা হয় কি, তোমার অনেস্টি নিয়ে আসে। মনে করো তুমি এই স্কুলে যাচ্ছ, একটা ব্যাগ পাইছো, ব্যাগের মধ্যে কিছু কাগজপত্র ছিল, ওই মানুষগুলোকে তুমি ওই মানুষ, ওই ব্যাগের ভিতরে যে কাগজ ছিল সেখানে কাগজগুলো দেখে একজন মানুষকে তোমার চিনতে পারলা, বা ওই মানুষের অফিসের অ্যাড্রেস পাইলা। দেন হচ্ছে তুমি সেই অফিসটা খুঁজলা, খুঁজতে বের হলা, কষ্ট করলা, তাকে খুঁজে ফেলা। এরকমই তো আসলে আলটিমেট, আমি জাস্ট বললাম। তাহলে স্যার একটু আমাকে বলো এবার, এখন পর্যন্ত তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, আমরা নেক্সট 2 থেকে 3 মিনিট তোমাদের আরেকটা কোয়েশ্চেন দেখবো। নেক্সট 2 থেকে 3 মিনিট তোমাদের কিছু কোয়েশ্চেন দিব, একটু বলো, একটু বলো স্যার, তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, আজান দিচ্ছে, আমরা ততক্ষণে কোয়েশ্চেন, তোমাদের কমন কমেন্ট গুলো দেখি একটু। তোমাদের কমন অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে স্যার কমন কি আসবে, সেজন্য কমন ওয়ার্ডটা বেশি আসলে আসতেছে মুখ দিয়ে। স্যার তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারো। স্যার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে দ্রুত জানান। সামিহা ইমরান, মুরালকে লিখতে হবে না স্যার? মুরাল লেখার দরকার নাই। আপনি মুরাল লিখতে গেলে ঝামেলা আরো বাড়াবেন। আপনার দেখা যায় আমাদের স্টুডেন্ট নামের সাথে গল্পের সাথে মুরালের কোনো কি নেই, মিল নেই। তখন দেখবেন যে আপনি যে মুরাল না লিখলে আঁক পাইতেন, মুরাল লেখার কারণে সেটা আপনার হয়ে গেছে 2, সেজন্য মুরাল লেখার দরকার নেই। ওকে, তাহলে স্যার আমরা এরপরে যাচ্ছি। আহ এরপর হচ্ছে লেটার। লেটার নিয়ে তো আসলে কোনো কিছু বলার দরকার নেই, লেটার অথবা ইমেল। লেটার গুলো জাস্ট দেখবেন, জুয়েলার রেগুলেশন, বার্থডে গিফট, এসএসসি এক্সামিনেশন, নিউজ পেপার, রুট অ্যাক্সিডেন্ট, ফার্স্ট প্রাইজিং কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, এবার তোমার লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ। লেটার এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো দরকার নেই, কেউ বোঝা গেছে? লেটার এগুলো নিয়ে কোনো কিছু কি কথা বলার দরকার নেই। আচ্ছা, এরপর আসেন। এরপর স্যার গ্রাফ চার্ট লেখার নিয়মটা দেখে যাবেন। কি বলছে, বোঝা গেছে? গ্রাফ চার্ট লেখার কি নিয়মটা দেখে যাবেন। গ্রাফ চার্ট হচ্ছে আপনার এই আমাদের একটা ক্লাস আছে আমার, 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও। আপনি জাস্ট ওই ভিডিওটা আপনি পেজে নক করলে আপনাকে দিয়ে দেওয়া হবে।
মানে আপনি নক করবেন, আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনি জাস্ট ওই ভিডিওটা দেখলে গ্রাফ চার্ট আরামসে কি করতে পারবেন, আহ লিখে আসতে পারবেন। কি বলতে বোঝা গেছে? সেজন্য আমরা এখানে আর এটা নিয়ে আলোচনা করতেছি না। আপনি জাস্ট আমার ওই 5 থেকে 7 সেকেন্ডের গ্রাফ চার্টের ভিডিওটা দেখে গেলে হয়ে যাবে। আপনার গ্রাফ চার্ট আর দেখার দরকারই নাই, জাস্ট লিখে নিয়ে ওটা দেখে যাবেন। আমরা এখানে সবগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট, কার পরে কি লিখবেন, কিভাবে লিখবেন, কোন চার্টের নাম কি কি, সেগুলো ওখানে আলোচনা করছি। কি বলছে বোঝা গেছে? এরপর আসেন পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমাদের কি লিখতে হবে, থিম লিখতে হবে। এখন আপনি পয়েম কোনটা কোনটা দেখবেন, আপনি কবিতা কোনটা কোনটা দেখবেন। কবিতা, আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এই কবিতাগুলো কিন্তু শুধুমাত্র এখানে না, এই কবিতাগুলো কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টও কি লাগবে, কাজে লাগবে। কি বলছে বোঝা গেছে? আপনাদের এই কবিতাগুলো কোথায় কাজে লাগবে, অ্যাডমিশন টেস্টও কাজে লাগবে। তাহলে কবিতা আমরা কোনটা কোনটা দিচ্ছি একটু দেখো। এবং কবিতা আপনি এর বাইরেও কিছু আসবে না, আপনি এটা শিওর থাকেন, এর বাইরেও কোনো কিছু কি আসবে না। এখন আসেন, ফাতেমা আক্তার ভাইয়া কষ্ট একটাই, এত কষ্ট করে সাজেশন শেষ করে পরীক্ষার হলে নতুন চমক প্রশ্নের। এটা হচ্ছে আমাদের অনেক অনেক শিক্ষার্থীর মনের কথা। তারা তারা সারা জীবন তারা করে কি, তারা বলে যে ভাই আমি তো সাজেশন বই সব পড়ে গেলাম, আমি সব পড়ছি, পড়ে নাই কোনটা যেটা পরীক্ষা আসার ছিল সেটা। বা আমি বাসা থেকে বের হয়েছি সুন্দর করে ভালো করে পড়াশোনা করে, কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে দেখলাম আমি যাই পড়ছি আর যা পড়ি নাই, এই দুইয়ের মধ্যে পার্থক্য হইলো যা পড়ছি একটাও আসে নাই, কিন্তু যা পড়ি নাই তা সব চলে আসছে। আচ্ছা, এখন আসেন, আশা করি ইংলিশে এরকম হবে না। ইংলিশে আপনি আমার উপর, এহসান স্যারের উপর ভরসা রাখতে পারেন। ইনশাল্লাহ যাই বলতেছি তার বাইরে কিছু আসবে না, আপনি পরীক্ষার হলে প্রমাণ পাবেন। সমস্ত বোঝা গেছে? তাহলে আসো পয়েম কবিতা নিয়ে কথা বলি। আপনাদের ড্রিমে দুটো কবিতা আছে, একটা হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, আরটা হচ্ছে তোমার আরেকটা কবিতার নামটা কি ছিল, ড্রিমের আরেকটা কবিতা আছে না, আসলে বয়স হচ্ছে তো ভুলে যাচ্ছি। আপনাদের আরেকটা কবিতার নাম কি ছিল, ও হোল্ড ফার্স্ট টু ড্রিম, এরকম একটা কবিতা ছিল। এবার শি ওয়াক্স ইন বিউটি, শি ওয়াক্স ইন বিউটি একটা কবিতা আছে, একটু দেখবেন। আই রাইট ফর বিউটি, এই দুটো অলমোস্ট সেম। এবার সেপ্টেম্বর 1 1939, এটা একটু দেখবেন। এটা অনেকে স্কিপ করতে চায় কিন্তু আসার মতো। এরপর হচ্ছে তোমার দোজ উইন্টার সানডেজ, এটা একটু দেখবেন। এরপর ডেড বি নট প্রাউড, অর্থাৎ ডেড বেড, তোমার ওই যে ডেড বেড যেটা আছে আর কি, এটা তোমাদের কাছে তোমাদের বইয়ের ডেড বেড হিসেবে লেখা আছে, মৃত্যুসজ্জা। এরপর আটা হচ্ছে হোপ, এই 7টা কবিতা দেখবেন, এর বাইরে কিছু লাগবে না। ফাহমিদা, এটাকে কাদের মন্ডল স্যার গ্রাফ চার্ট কিভাবে লিখবো, আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি। তুমি পেজ ইনবক্স করবো, তোমাকে আমার নিজের পার্সোনাল 5 থেকে 7 পেজের, সরি 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও আছে গ্রাফ চার্ট, ওটা দেখলে তুমি আরামসে খুব আসতে পারবে গ্রাফ চার্ট ইনশাল্লাহ। ফাহমিদা আফসার বলতেছে ভাই ইংরেজি অনেক দুর্বল, প্যারাগ্রাফ কমিউনিস্ট এগুলো ফরম্যাট লিখলে কি নাম্বার পাবো? দেখেন এখানে ফরম্যাট বলতে আপনি আসলে কি বোঝান আমি জানি না। ফরম্যাট কি, আবার আপনি সুন্দর করে প্যারাগ্রাফের মধ্যে আপনার টপিকস কি বোঝাচ্ছে সেটার সাথে কম্বিনেশন রেখে, মিল রেখে, সিমিলারিটি রেখে আপনি লিখে থাকবেন। আবার এখানে আপনার ফরম্যাট কি, হোয়াট ইজ ফরম্যাট, ফরম্যাট মানে কি আবার। এরপর আসেন স্যার, এখন তোমরা আমাকে বলো, আমি কি তোমাদের ফ্লো চার্টের নিয়মটা তোমাদের একটু রিভিউ করা দিবে কিনা, এখানে নিয়মটা, ফ্লো চার্ট নিয়মটা এখানে একটু রিভিউ করা দিবে কিনা একটু বলো। তোমরা যদি বলো আমি ফ্লো চার্টের নিয়মটা তোমাকে একটু এখানে রিভিউ করে দিচ্ছি, মানে ফ্লো চার্ট কিভাবে লিখবা। স্যার থিম কি সম্পূর্ণ কবিতার লিখবো নাকি একটা নির্দিষ্ট অংশের উপর? তোমার থিম লিখবা হচ্ছে কবিতার যে লাইনগুলো দেওয়া থাকবে ওই লাইনগুলোর উপর। কবিতাতে যে 8 লাইন দেওয়া থাকে, থিম হবে ওই 8 লাইনের উপর। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা করছে কে, জুবায়ের, গুড, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। কবিতার থিম হবে যদি 8 লাইন দেওয়া থাকে ওই 8 লাইনের উপর, যদি 5 লাইন দেওয়া থাকে ওই 5 লাইনের উপর। কি অবস্থা বোঝা গেছে? এখন আপনারা একটু আমাকে বলেন, আপনাদের যে ফ্লো চার্ট আছে ওই ফ্লো চার্টে 10-এ 10 কিভাবে পাবেন সেটার নিয়মটাকে আমি একটু দেখাবো, নাকি আমরা ক্লাস শেষ করবো আপনারা বাসায় পড়াশোনা করবেন, বলেন। তাসলিম সাইমা বলতেছে স্যার করে দেন, বাকির একটু বলেন। একজনের জন্য আসলে পড়ানো যাবে না, বা পড়িয়ে লাভ নাই যদি বাকিদের ক্লিয়ার থাকে। একটু বল, কারণ এই সময়টুকু আপনাদের বাসায় গুছিয়ে পড়াশোনা করাটা অনেক বেশি দরকার। একটু বলেন। কাদের মন্ডল, বুঝি নাই আপনার কথা, আপনি কি বুঝেন না সেটা একটু আমাকে আগে বলেন। ওকে স্যার, ফ্লো চার্ট নিয়ে একটু কথা বলি, আসেন। ফ্লো চার্ট বলতে কি, সহজ ভাষা বললে ধারাবাহিক তালিকা।
ফ্লো চার্ট মানে কি? ধারাবাহিক একটা কি তালিকা। ফ্লো চার্ট মানে কি স্যার? এই রে, ধারাবাহিক একটা তালিকা। বয়স হচ্ছে তো, সেজন্য লেখাও একটু এলোমেলো হচ্ছে, বুঝতেছেন? আচ্ছা আসেন স্যার, আপনি যখন ফ্লো চার্ট করতে যাবেন আপনার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে টাইটেল দিতে হবে। কি দিতে হবে? টাইটেল। এরপর হচ্ছে বক্স, এরপর হচ্ছে ফিগার। আপনারা অনেকেই একটা কোয়েশ্চেন আমরা অফলাইনে দেখি যে স্যার আমি তো পুরোটা লিখে আসছি, কিন্তু আহ, আমরা স্টুডেন্ট থেকে একটা কোয়েশ্চেন পাই যে স্যার আমরা তো আপনার ফ্লো চার্ট গুছায় একদম দুমায় লিখে আসছে, বাট আমাকে নাম্বার দেয় না কেন? তোমার সাথে কি স্যার কোনো শত্রুতা আছে, বা স্যার কি তোমাকে চিনে? আসলে তোমাকে নাম্বার না দেওয়ার তো কোনো রিজন আমি দেখি না। সমস্যা হচ্ছে তুমি গুছায় লিখতে পারো নাই। এখন স্যার টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে ভূমিকা। তুমি টাইটেল লিখবে কিভাবে? তুমি টাইটেলটা লিখবে কিভাবে? আপনারা আগে ক্লাস শেষ করেন, ক্লাস শেষ করার পর নক দিয়েন, আগে ক্লাস শেষ করেন। স্যার টাইটেলটা কিভাবে লিখবেন একটু খেয়াল করো। আমরা টাইটেল লিখবেন এভাবে, মেকিং আ ফ্লো চার্ট। মেকিং আ ফ্লো চার্ট কি বলছে? মেকিং আ ফ্লো চার্ট। স্যার আপনি যদি ফ্লো চার্টের কোয়েশ্চেন দেখেন, ফ্লো চার্টের কোয়েশ্চেনের মধ্যে দুটো জিনিস খেয়াল করবেন। কোয়েশ্চেনের মধ্যে এরকম যে কোনো একটা ওয়ার্ড থাকবে, হয় শোয়িং না হয় কি মেনশনিং, হয় শোয়িং না হয় কি মেনশনিং। খুব ভালো করে খেয়াল করেন, আপনি যখন ফ্লো চার্ট করবেন ওই ফ্লো চার্টের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে শোয়িং অথবা কি মেনশনিং। এই যে দেখেন মেকিং আ ফ্লো চার্ট, আপনি এখানে ওই যে মেকিং আ ফ্লো চার্ট লেখার পর শোয়িং অথবা মেনশনিং যেটাই থাকে সেটা লিখবেন। প্রশ্নে শোয়িং থাকলে শোয়িং, মেনশনিং থাকলে কি মেনশনিং। এখন এই যে আপনার ফ্লো চার্টের মধ্যে শোয়িং অথবা মেনশনিং এর পরে যেটা থাকবে সেটা আমার সাবজেক্ট অথবা সেটা আমার আজকের আলোচনার বিষয়, সেটা আমার কি আলোচনার বিষয়। যেমন আমার পরীক্ষা মনে করো আমাকে ফ্লো চার্ট দিল কি মেকিং আ ফ্লো চার্ট শোয়িং অথবা মেনশনিং দা disadvantages disadvantages of AI, disadvantages of কি AI, disadvantages of কি স্যার একটা মিনিট। হ্যাঁ জায়েদ, হ্যাঁ ক্লাস বল না। না না বুঝি কদিন দেশে দটা কত একটু সময়, একটু সময় দাও এটা কিন্তু পারলে করে ফেলা, তো এক পার দিলে আচ্ছা করে ফেলা, করে ফেলা, ঠিক আছে। ওকে স্যার, সরি আমার আসলে একটা এমার্জেন্সি কল আসছিল। ওকে আসেন স্যার, তাহলে দেখো প্রথমে টাইটেল লিখবেন মেকিং আ ফ্লো চার্ট শোয়িং অথবা মেনশনিং, এরপর হচ্ছে আলোচনার বিষয়। মনে করো আপনার পরীক্ষায় প্রশ্নের মধ্যে দেওয়া আছে দ্য অ্যাডভান্টেজেস অফ এআই অথবা দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ এআই, তাহলে এটা হলো আমার টাইটেল, এটা আমি টাইটেল দিয়ে লিখবো। এবার আসেন বক্স। বক্সের একটা ইকুয়েশন তোমরা সবাই জানো, নো বক্স, নো বক্স নো কে মার্কস, নো বক্স নো কে মার্কস, নো বক্স নো কে মার্কস। তার মানে হলো আপনি বক্স না করলে মার্কস পাবেন না। আপনি সবকিছু করলেন, সবকিছু করলেন কিন্তু বক্স করেন নাই, তাহলে আপনি কি পাবেন না? নাম্বার পাবেন না, অথবা আপনাকে কি দিবে না? নাম্বার দিবে না। স্যার ফ্লো চার্ট এটাকে আইরা ইসলাম, আপনি আগে ফ্লো চার্ট বানান ঠিক করবেন। ফ্লো চার্ট কি এক পেজে কভার করতে হয়? না পারলে পর পেজে কি লেখা যাবে? শুনেন, ইংলিশে যে কোনো কিছু, বিশেষ করে অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট যেগুলার অথবা ইমেল যেগুলোর ক্ষেত্রে আসলে পেজটা একটু ম্যাটার করে, আপনি সবসময় ওই জিনিসগুলো লেফট সাইডের পেজ থেকে শুরু করবেন। লেফট সাইডের পেজ থেকে শুরু করে রাইট সাইডে গেলে স্যার নাম্বার কাটে না, বাট রাইট সাইডের পেজ থেকে লেফট সাইডে গেলে নাম্বার কাটবে। কি বলছো? মানে নর্মালি আমাদের স্যারা যেভাবে চিন্তা করেন আর কি, বা যে ট্রেডিশনটা আসলে প্রচলিত বা যেটার সাথে আমরা পরিচিত। কি বলছো, বোঝা গেছে? তাহলে এবার আসেন স্যার, আমার এখানে ছিল নো বক্স নো মার্কস। এবার আসেন বক্সে যা যা আসবে না, বক্সে কি যা যা আসবে না, খুব ভালো করে খেয়াল করেন। বক্সে কি যা যা আসবে না। স্যার তাহলে এবার দেখেন আমরা বক্সে কি কি আসবে না সেটা নিয়ে এবার কথা বলি। বক্সে কি কি আসবে না সেটা নিয়ে কি কথা বলি। অর্থাৎ বক্সে আপনি চাইলেও আপনি কি কি লিখতে পারবেন না সেটা নিয়ে আমরা এখন কি করব? কথা বলবো। অর্থাৎ বক্সে আপনি চাইলেও কি 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 করতে পারবেন না সেটা নিয়ে আমরা কি
কথা বলবো। শিবন না ভাই, জুলার রেভলিউশন আসবে? হ্যাঁ, জুলার রেভলিউশন আসতে পারে তো, জুলার রেভলিউশন আসতে পারে। আচ্ছা আসেন স্যার, বক্সে দাদা আসবে না। নাম্বার ওয়ান, বক্সে আসবে না B1 অথবা বেস ফর্ম, B1 অথবা কি বেস ফর্ম, বক্সে আসবে না। বক্সে কোনো ধরনের মডেল অক্সিলারি আসবে না। কি আসবে না? মডেল অক্সিলারি আসবে না। বক্সে কোনো ধরনের হ্যাভ ভার্ব আসবে না। কি আসবে না? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে কি স্যার? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো। আর মডেল অক্সিলারি মানে তো চিনান, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, ওড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, অট টু, ডেয়ার, এগুলো চলছে। বোঝা গেছে? এরপর আসেন 4 নম্বরে, কোনো ধরনের বিভার্ব আসবে না। কি আসবে না? বিভার্ব আসবে না। এরপরে স্যার 5 নম্বরে প্রেপোজিশন আসবে না। প্রেপোজিশন আসবে না। এরপর স্যার নাম্বার 6, যেটা আসবে না সেটা হলো প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট আসবে না। প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট, আরো সহজ করে বললে নাম যেটা মেনশন করা থাকবে সেটা আসবে না। এরপর নাম্বার 7, সব থেকে গুরুত্বপূর্ণ, লিখার শেষে আমাদের যে একটা পদভ্যাস আছে, লিখার শেষে দুম করে একটা ফুল স্টপ দেওয়া যাবে না। মানে আমি লিখলাম, এখানে আমাদের একটা পদভ্যাস, দুম করে একটা ফুল স্টপ, এটা দেওয়া যাবে না। করতে বোঝা গেছে? এরপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ক্লজ আকারে কোনো সেন্টেন্স আসবে না। কি আকারে? ক্লজ আকারে কোনো সেন্টেন্স আসবে না। এখন আসেন, যারা ক্লজ চিনেন না তাদের জন্য শর্টকাটে বলে রাখি, সাবজেক্ট প্লাস পানির ভার্ব থাকবে সেটা ক্লজ। যদি কোনো জায়গায় সাবজেক্ট প্লাস পানির ভার্ব দেখেন সেটা হচ্ছে কি ক্লজ। কোনো জায়গায় যদি কি দেখেন সাবজেক্ট প্লাস পানির ভার্ব দেখেন সেটা হচ্ছে কি ক্লজ। কোনো জায়গায় কি দেখেন সাবজেক্ট প্লাস পানির ভার্ব দেখেন সেটা হচ্ছে মূলত কি ক্লজ। কি বলছে বুঝছেন? কি বলছে বুঝছেন স্যার? তাহলে এবার আসেন, এবারটা আপনাকে বলি। এই যে আমি বললাম যে বেস ফর্ম আসবে না, মনোলজিক আসবে না, হ্যাভ ভার্ব আসবে না, বি ভার্ব আসবে না, এই যে যা যা আসবে না এগুলো কোথায় আসবে না? যে এখানে যা যা আসবে না বলছে এগুলো কোথায় আসবে না? যে বাক্যের শুরুতে। কোথায়? বাক্যের শুরুতে এগুলো একটাও আসবে না। বাক্যের শুরুতে এগুলো কি একটাও আসবে না। বাক্যের শুরুতে এগুলো কি একটাও আসবে না। কিছু বোঝা গেছে? কিছু বুঝছেন? এবার আসেন সব থেকে মজার বিষয়, সাবজেক্ট যেহেতু আসবে না তাহলে সাবজেক্ট বাদ দিলাম, এখন ভার্ব তো আসবে। এখন মনে করেন কোন সেন্টেন্সে মডেল অক্সিলারি আছে, বা কোন সেন্টেন্সে হ্যাভ ভার্ব আছে, কোন সেন্টেন্সে বি ভার্ব আছে। এখন আসেন যেটা করবেন, আপনাকে বলে দিই, শুনেন, যদি কোনো বাক্যে বি ভার্ব দেখেন, কি দেখেন? বি ভার্ব দেখেন। ও এর আগে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলে গেছিলাম, আপনি যখন ফ্লো চার্ট করবেন, ফ্লো চার্টের কাজ কি? প্রশ্নে আপনার একটা লিখে ওনারা একটা লিখে দিবে না, এরপর আপনাকে আরো 5টা করতে হবে, এটার সাথে যোগ করে আরো কয়টা? 5টা। এখন তাহলে আপনার প্রথম কাজ কি? পেসেজ থেকে ওই প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট অনুযায়ী 5টা সেন্টেন্স কি করা? সিলেক্ট করা। 5টা সেন্টেন্স যখন আপনি সিলেক্ট করবেন, ওই 5টা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেটা থাকবে, যেহেতু প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এমনি বাদ, তাহলে সাবজেক্টের পরে যদি ওখানে কোনো বাক্যে বিভাগ দেখেন, সুন্দর করে বিং করে দিবেন। কি করে দিবেন? বিং। দেখেন বিভাগ থাকলে বিং কি আছে দেখা দরকার নাই, বিভাগ থাকলে কি বিং। এরপর যখন হ্যাভ ভার্ব দেখবেন, কি দেখবেন? হ্যাভ ভার্ব। স্যার যখন হ্যাভ ভার্ব দেখবেন তখন কি করবেন? হ্যাভিং। হ্যাভ ভার্ব দেখলে কি হ্যাভিং। এরপর আসেন স্যার, মডেল অক্সিলারি আসবে না বলছি না, এখন দেখেন তো মডেল অক্সিলারির পর একটা মেইন ভার্ব বসে না, তাহলে আপনি মেইন ভার্ব নিয়ে কাজ করবেন। মডেল অক্সিলারি আসবে না, ঠিক আছে, এখন মডেল অক্সিলারির পরে একটা মেইন ভার্ব থাকবে, ওই মেইন ভার্ব দিয়ে আপনি কাজ করবেন। কি বলছে বোঝা গেছে? কি বলছে বুঝছেন? ওকে আসেন, তাহলে বি ভার্ব থাকলে কি করবেন? বিং। হ্যাভ থাকলে অথবা হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। মডেল অক্সিলারি রাখলে মডেল অক্সিলারি পরে যে কি থাকবে? বি ভার্ব, মেইন ভার্বটা সেটা কি করবেন? সেটাতে কাজ করবেন। ও আরেকটা জিনিস লেখা হয়নি স্যার, এটা কত নাম্বার হচ্ছে? 9 নাম্বার, আমি এদিকে লিখে দিচ্ছি। সেটা হলো ডু ভার্ব কিন্তু আসবে না। কি ভার্ব? ডু ভার্ব। তো নরমালি যেটা হয় কি, ডু ভার্বের পরে একটা মেইন ভার্ব বসে, তো ওই মেইন ভার্ব দিয়ে কাজ করবেন। আর আপনাকে আমি বলে রাখি, আপনার মনের মধ্যে যদি শয়তানি কোনো প্রশ্ন তৈরি করে, এখন আপনাকে একটা বলে রাখি, টিচার যখন কোয়েশ্চেন মেক করেন, উনি আগে ওই কোয়েশ্চেনটার আনসার করেন, তারপর এটা কোয়েশ্চেনটা ফাইনাল করেন। তো আপনার টিচার নিজেও জানে
আপনার এখানে যে ডু ভার্ব ওয়ালা আপনি সেন্টেন্সটা সিলেক্ট করলেন, ওখানে ডু ভার্বের পরে একটা মেইন ভার্ব আছে বা থাকবে, অথবা আপনি যে সেন্টেন্সটা সিলেক্ট করলেন ওখানে যে মডেল অক্সিলারি আছে না, মডেল অক্সিলারি ভার্ব একটা ভার্ব থাকবে, এটা আপনার টিচাররা জানে। কি হচ্ছে বুঝছেন? এই হচ্ছে বিষয়। তাহলে স্যার ফ্লো চার্ট বক্সে কি কি আসবে না সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এবার বক্সে আসবে কি সেটা নিয়ে আলোচনা করবো। এর আগে বলেন, এতটুকুতে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কিছু জানা থাকলে বলেন। এতটুকুতে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কিছু জানা থাকলে বলেন। আমরা আপনাদের শুরুতে বলছি আমরা খুব বেশি টাইম নিব না, কারণ এই মুহূর্তে আমরা বাসায় পড়াশোনা করার সময় আপনি বাসায় পড়াশোনা করবেন। স্যার কাইন্ডলি একটু বলেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, কোনো সব প্রবলেম থাকলে বলেন। স্যার আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু জানার থাকলে একটু কাইন্ডলি ভাইয়াকে বলেন, কারণ আমি বারবার বলতেছি এখন আপনার বাসায় পড়াশোনা করার সময় অনলাইনে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। জাস্ট আপনাকে যেটা মেজর সমস্যা সেটা একটু ক্লিয়ার করে দেওয়ার কিছুই না। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমি বক্সে কি কি আসবে সেটাতে যাবো, এরপর ক্লাস শেষ করব। কারণ এই মুহূর্তে পড়াশোনা নিজের করাটা অনেক বেশি দরকার। আমি তাহলে নেক্সটে চলে যাচ্ছি। এবার আসেন বক্সে কি কি আসবে। আচ্ছা, এখন তো পেজও নাই, দাঁড়ান, ব্যাগে যাওয়ার সুযোগ আছে আমার, ব্যাগে তো যাওয়ার সুযোগ নেই। কোন দিকে লিখে যায়, বক্স থেকে যা যা আসবে না, এবার আসুন বক্সে যা যা আসবে। আচ্ছা, আমি এদিকে মোটামুটি শুরু করে একটু লিখে দিই, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। স্যার বক্সে যা যা আসবে, বক্সে যা যা আসবে, বক্সে যা যা আসবে, প্রথমে ওনারা যেটা করে দিবে ওটা যদি আইএনজি দিয়ে হয়, আপনি সবগুলা কি দিয়ে করবেন, আইএনজি দিয়ে করবেন। কি দিয়ে? আইএনজি দিয়ে। ওনারা যেটা করে দিছে বা করে দিবে ওটা যদি বি টু দিয়ে হয়, আপনি কি করবেন, বি টু দিয়ে করবেন। ওনারা যেটা করে দিচ্ছে সেটা যদি বি থ্রি দিয়ে হয়, আপনি কি দিয়ে করবেন, বি থ্রি দিবেন। এরপর আসেন, ওনারা যদি কোনোটা টু প্লাস বি ওয়ান দিয়ে করে, আপনিও টু প্লাস কি দিয়ে করবেন, বি ওয়ান দিয়ে করবেন। এরপর ওনারা যদি কোনোটা ফ্রেজ দিয়ে করে, আপনিও কি দিয়ে করবেন, ফ্রেজ দিয়ে করবেন। শেষ। তার মানে ফ্লো চার্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কি আসবে না সেটা মনে রাখতে পারলেই কাজ শেষ। বাগুলো এমনি চলে আসে। তুর্য বাক্সি বলছেন স্যার স্টোরিকে ফরম্যাট দিয়ে লিখলে কি নাম্বার দিবে? এটা কিছু দেখার দরকার না, সুন্দর করে প্যারাগ্রাফ লেখার মতো করে মনের মাধুরী মিশা লিখে দিবেন। কি বলতে বুঝছেন? স্যার ওভারঅল আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমরা ক্লাস শেষ করব। কারণ এই সময়ে কোনো ম্যারাথন ক্লাসের দরকার না আসলে, টু বি অনেস্ট। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা জাস্ট সাজেশনটা একটু পাইছেন, মোটামুটি কিভাবে কি বলবেন একটু আইডিয়া পাইছেন হোপফুলি। এখন বাসায় টাইম দেন, দমায় পড়াশোনা করেন। জীবনে মাথায় রাখবেন, এসএসসি পরীক্ষা আপনি জীবনে হয়তো অনেকবার দিতে পারবেন, কিন্তু প্রথমবারে পাশ করে প্রথমবারে কোথাও চান্স পাওয়ার যে স্বাদ সেটা আজীবন পাবেন না। আর সবসময় মাথায় রাখবেন, আপনি আজকে যে এসএসসি পরীক্ষা পর্যন্ত আসছেন, এই আসার পেছনে আপনার আব্বু আম্মুর অবশ্যই অবশ্যই অনেক বেশি অবদান। সো জীবনে কারোর জন্য কোনো কিছু করেন আর না করেন, এই দুজন মানুষের জন্য কিছু করিয়েন, এবং এই দুজন মানুষের জন্য সর্বসময় কিছু করার চেষ্টা করিয়েন। আমাদের আব্বু আম্মুরা আমাদের জন্য আসলে অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি পরিশ্রম করে। আমাদের কাছে ওনারা কিছুই চান না, আমাদের কাছে ওনারা মূলত যেটা চান সেটা হলো আমাদের একটা ভালো রেজাল্ট, ওনারা যাতে আমাদের নিয়ে গর্ব করতে পারে, অথবা আমরা এমন একটা কাজ করে যেটা নিয়ে ওনারা প্রাউডলি সবার সামনে বলতে পারে, এই দেখো আমার মেয়েটা বা আমার ছেলেটা ভালো জায়গায় চান্স পাইছে, ভালো রেজাল্ট করছে। কি বলছে, বোঝা গেছে? স্যার সামারি লেখার নিয়মটা একটু বুঝাই দিন। স্যার আমরা আগামীকাল আবার একটু আসবো 30 মিনিটের জন্য আপনাদের সাথে, তখন আমরা সামারি নিয়ে আবার আলোচনা করবো। সামারি কিছু করার দরকার নেই, আগামীকাল ওই আমি আবার 30 মিনিটের জন্য একটু আসবো। জাস্ট পরীক্ষার হলে যাওয়ার আগে ঠিক আগামীকাল এই 7:30টার দিকে এসে আমি তোমাদের একটু মাইন্ডটা রিফ্রেশ করার ট্রাই করবো, ওই সময় আমরা সামারি নিয়ে কথা বলবো। কি বলছে, বোঝা গেছে? আজকে সামারি বাদা বাকিগুলো দেখে নিন। ওকে, তাহলে স্যার আমরা ধরে নিচ্ছি আপনাদের খুব বেশি প্রশ্ন নেই, এবং খুব বেশি প্রশ্ন না থাকাটা আসলে খুব স্বাভাবিক।
কারণ হচ্ছে আপনারা মাশাআল্লাহ অনেক বড় হয়েছেন, এইচএসসির আপনার একাডেমিক জীবনে সমাপ্তি করতে যাচ্ছে। এরপর আসলে একটা অ্যাডমিশন টেস্ট আছে, এরপর আপনার লাইফ আর এই যে রেজাল্ট কি হয়েছে কি হয় নাই এগুলো আসলে আর কেউ জিজ্ঞেস করবে না। আপনাকে আর কেউ এই যে পড়াশোনা করতে বসো এটাও বলবে না। ওই অ্যাডমিশন পর্যন্ত আপনার নিজের একটু গুছিয়ে করতে হবে। আর যারা আপনারা চট্টগ্রামের আছেন, আপনারা যে কোনো সমস্যা যে কোনো কিছু আমাদের চলে আসতে পারেন চকবাজারে। আমাদের ফেসবুক পেজে, আমাদের যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে আমাদের নক করে আমাদের যে কোনো পরামর্শের জন্য চলে আসতে পারেন। তাহলে স্যার আজকে এতটুকুই। আবার বলতেছি, একটু বাসায় দুমাই সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করো। আহ, একটা ভালো রেজাল্ট হোক, সেটা আমি মন থেকে চাই। একটা ভালো রেজাল্ট করো, বা আমার স্বপ্ন পূরণ করো, এবং তোমার নিজেদের স্বপ্ন সেটা পূরণ করো। ধন্যবাদ সবাইকে। আজ এতটুকুই। আবার বলতেছি, একটু বাসায় পড়াশোনা করো, যা বলছে ভাইয়া তা করো। সালাম আলাইকুম।